সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে হিস্ট্রি মেজর এবং মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকের এই ক্লাসে তোমরা যারা হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের পেপার 1-এর এবং তোমরা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো তোমাদের ইউনিট এ এর একটি টপিক রয়েছে কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। এই ইউনিটি ইন ডাইভার্সিটির মধ্য থেকে আমি একটি 12 মার্কের খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশনের উত্তর তোমাদেরকে দিয়ে দেব। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের বিভিন্ন নোট দিয়ে থাকি। তোমাদের কোয়েকশনটি হচ্ছে কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। 12 মার্কের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে সূচনা। ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে লক্ষ্য করে কবি অতুল প্রসাদ সেন তার কবিতায় লিখেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে আখ্যায়িত করেছেন। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের লীলাভূমি। বৈচিত্র্য হলো ভারতবর্ষের প্রধান বৈশিষ্ট্য, কিন্তু এই সব বৈচিত্র্যের মধ্যেও একটি চিরস্থায়ী চিরন্তন ঐক্য লক্ষ্য করা যায়। তাই ঐতিহাসিকগণ ভারতবর্ষকে বিশ্বের সারাংশ বলেছেন। অনেক পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়ার ধারণাটিকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলা হয়। এই পার্থক্যগুলি অনেক ধরনের হতে পারে: ধর্মীয়, সাংস্কৃতিক, বর্ণ, ধর্ম, ভাষা, আঞ্চলিক পার্থক্য এবং সমাজে এই জাতীয় আরও অনেক কিছু। এই পার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভাষাগত বৈচিত্র্য। ভারতবর্ষে প্রচলিত ভাষাগুলির মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। প্রাচীনকালে আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতেন, আবার দক্ষিণ ভারতের ভাষাগুলি হলো দ্রাবিড়, তেলুগু, মালায়ালম প্রভৃতি। ভারতে 200টির বেশি ভাষা প্রচলিত থাকলেও বর্তমানে ভারতের সংবিধানে 22টি ভাষাকে প্রধান ভাষারূপে গণ্য করা হয়েছে। ভারতে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। বিখ্যাত ভাষাবিদ গিয়ারসন 179টি ভাষা এবং 544টি উপভাষা উল্লেখ করেছেন। তোমাদের 2 নম্বর পয়েন্টটি হচ্ছে জাতিগত বৈচিত্র্য। অতি প্রাচীনকাল থেকে কত না কত জাতি ভারতবর্ষে এসেছে, তার হিসেব নেই। অবশ্যই বর্তমানে কোনো জাতির মধ্যে তার সেই প্রাচীনত্ব নেই। জাতিগত বৈচিত্র্য মানে জাতিভিত্তিক বৈচিত্র্য। জাতি হলো এমন একটি গোষ্ঠী যাদের স্বতন্ত্র শারীরিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন ত্বকের রং, নাকের ধরন, চুলের আকার ইত্যাদি। হালবার্ট রিসলি ভারতের জনগণকে শ্রেণীবদ্ধ করেছিলেন। এগুলি হলো তুর্কু ইরানি, ইন্দো আর্য, সিতু দ্রাবিড়, আর্য দ্রাবিড়, মঙ্গোলো দ্রাবিড়, মঙ্গোলয়েড দ্রাবিড়। তোমাদের 3 নম্বর পয়েন্টটি হচ্ছে ধর্মীয় বৈচিত্র্য। ভারতে প্রচলিত ধর্মগুলির মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যায়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, পারসিক প্রভৃতি জাতি ও ধর্মের মানুষ ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। ভারতে বিভিন্ন জাতি ও ধর্মের লোক রয়েছে। বিশ্বের 94% হিন্দু ভারতে বাস করলেও মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং লোকধর্মের অনুসারীদের উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28-এর অধীনে ধর্মের স্বাধীনতা অধিকারের নিশ্চয়তা দেয়, যা ভারতকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করে গড়ে তুলে, যা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক বৈচিত্র্য। প্রাচীন গ্রিসের মতো ভারতবর্ষের ইতিহাসেও বিভিন্ন আঞ্চলিক রাজ্যের সৃষ্টি হয়, কখনো গুপ্ত, কখনো মৌর্য, কখনো সুলতানি, আবার কখনো মুঘল সাম্রাজ্যের ইতিহাস ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। তারপর রয়েছে তোমাদের 5 নম্বর পয়েন্টে ভৌগোলিক বৈচিত্র্য। ভারতের ভৌগোলিক বৈচিত্র্য আবহমান শাসত। উত্তর হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী এবং পশ্চিমে আরব সাগর থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত ভৌগোলিক বৈচিত্র্য বিদ্যমান। মালভূমি, মরুভূমি, সমভূমি, বনভূমি, পার্বত্য ভূমি, উপকূল ভূমি, নদ নদী ইত্যাদির অবস্থান ভারতবর্ষকে ভৌগোলিক
ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরিয়ে তুলেছে। আবার কোথাও অনাবৃষ্টি, কোথাও শীত, কোথাও গরম, সবই ভৌগোলিক বৈচিত্র্যের কারণে সম্ভব। তোমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে আবহাওয়াগত বৈচিত্র্য। আবহাওয়ার দিক থেকে ভারতবর্ষে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। শীতল, উষ্ণ, নাতিশীতোষ্ণ এই ধরনের আবহাওয়া ভারতবর্ষে লক্ষ্য করা যায়। চেরাপুঞ্জিতে যেমন অতি বৃষ্টিপাত হয়, তেমনি মরু অঞ্চলে অনাবৃষ্টি লক্ষ্য করা যায়। তোমাদের 7 নম্বর পয়েন্ট হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই চরম বৈচিত্র্যের মধ্যে ভারতবর্ষে চিরকালই মহামিলন পরিলক্ষিত হয়েছে। এই মিলন হলো অন্তরের মিলন। ঐতিহাসিকরা এর জন্য ভারতবর্ষে ইউনিটি ইন ডাইভার্সিটি লক্ষ্য করেছেন। তারপর 8 নম্বর পয়েন্ট হচ্ছে ভারত নামের ঐক্য। প্রাচীনকালে ভারতে ভরত নামের রাজা ছিলেন এবং সকল ভারতীয়রা ছিল তার প্রজা। এই ভরত থেকে ভারত নামের উদ্ভব হয়। এই নাম উচ্চারণ মাত্রই আমাদের সমুদ্র থেকে হিমাচল এক অখণ্ড ভূমির কথা মনে পড়ে যায়, যা ভারতবাসীর ঐক্যের সহায়ক। তারপর হচ্ছে 9 নম্বর পয়েন্ট মূলগত ঐক্য। ভারতবর্ষ বৈচিত্র্যের লীলাভূমি। এদেশের সর্বত্র প্রাকৃতিক, ধর্মীয়, ভাষাগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে একটি মূলত ঐক্য অনুভূত হয়। এই ঐক্য হলো সাংস্কৃতিক, ভৌগোলিক, রাজনৈতিক। ভারতবাসী এই ঐক্যবদ্ধ সাংস্কৃতিক ধারক ও বাহক। একই ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ কোটি কোটি ভারতবাসীর জীবন ও আদর্শ একই সূত্রে গ্রথিত। বহু জাতিক ও বহু ধর্মীয় মানুষের একক সমাবেশকে লক্ষ্য করেই রবীন্দ্রনাথ ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে আখ্যা দিয়েছেন। তারপর হচ্ছে 10 নম্বর পয়েন্ট ভাষাগত ঐক্য। ভারতে বহু ভাষা আছে। ভাষাগুলি কয়েকটি মূল ভাষা থেকে উদ্ভূত। মূল ভাষাগুলি ঐক্যের সূত্র বহন করেছে। ভারতের বিভিন্ন ভাষা থাকলেও উত্তর ভারতের অধিকাংশ ভাষাই প্রধানত সংস্কৃতের ভাষাশ্রয়ী। এর জন্য সংস্কৃত ভাষাকে প্রাচীন ভাষার জননী বলা হয়। উত্তর ভারতের হিন্দি, বাংলা, মারাঠি প্রভৃতি প্রধান ভাষাগুলির সঙ্গে সংস্কৃত ভাষার ঘনিষ্ঠ যোগ আছে। ভারতে কথ্য ভাষা প্রাকৃত এর সঙ্গে সংস্কৃতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রাচীন যুগ থেকে। তারপর পয়েন্ট হচ্ছে ধর্ম ও সাংস্কৃতিক ঐক্য। ভারতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করলেও ধর্মের মধ্যে সংহতির বাণী উচ্চারিত হয়েছে। এর প্রবক্তা ছিলেন ভক্তি আন্দোলনের কবির নানক এবং সুফি আন্দোলনের মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া প্রমুখ ধর্ম গুরুগণ। ভারতীয় মুনি ঋষিদের মধ্যেও এই সাংস্কৃতিগত ঐক্য লক্ষ্য করা যায়। তারপর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক ঐক্য। ভারতবর্ষের ইতিহাস নানা রাজনৈতিক দ্বন্দ্বে কণ্ঠিত হলেও তখনকার দিনে সম্রাটদের মধ্যে দেশকে এক শাসনে বাঁধার প্রবল ইচ্ছা ছিল, যার দরুন ভারতবর্ষের রাজনৈতিক ঐক্যের চিত্র দেখা যায়।